প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পার্থ সারথী হালদার, সহকারী প্রধান শিক্ষক, বাঁকা নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকে আমি আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম এই বিষয়টা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই অধ্যায়টিতে তোমরা চলে যাও এবং আমরা আমাদের যে আলোচ্য বিষয় অষ্টক এবং দুইয়ের নিয়ম, এইটা পুরো রসায়নের জন্যই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস গঠন কিংবা এই মৌলসমূহ যখন অনুগঠন করে, এক্ষেত্রে এই অষ্টক এবং দুইয়ের নিয়ম এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল ক্লাসে এবং তোমরাও তোমাদের বই খাতা কলম নিয়ে আমার সাথে ক্লাসে যুক্ত হও। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিষয়টা লক্ষ্য করো যে অষ্টক ও দুইয়ের নিয়ম, তার মানে এখানে দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে অষ্টকের নিয়ম আর একটা হচ্ছে দুইয়ের নিয়ম। আমরা পর্যায়ক্রমিকভাবে এই দুইটা নিয়মকে নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা পুরো ক্লাসটি যদি মনোযোগের সাথে খেয়াল করো তাহলে এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো জটিলতা থাকবে না। তো প্রথমে আমরা আলোচনা করছি অষ্টকের নিয়ম নিয়ে। অষ্টক এর নিয়ম কি? আমরা অষ্টকের নিয়মের একটা সংজ্ঞা নিশ্চয়ই জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নেই যে অষ্টকের নিয়মটা মূলত কি। অর্থাৎ আমাদের যে টোটাল মৌলসমূহ রয়েছে 118টি, এই 118টি মৌলের আমরা যখন পর্যায় সারণীর মাধ্যমে বিন্যস্ত করি, তার মধ্যে থেকে যে একেবারে বাম পাশের যে গ্রুপটি রয়েছে 18 নম্বর গ্রুপ, সেই 18 নম্বর গ্রুপে যে মৌলসমূহ রয়েছে সেই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় তোমরা নিশ্চয়ই এই প্রশ্ন উত্তর এখন জানো। নিষ্ক্রিয় মৌলসমূহ এই জন্য নিষ্ক্রিয় যে তার সর্ববহিস্থ খোলকে ইলেকট্রনগুলো থাকে এমনভাবে বিন্যস্ত যেন তারা আর ইলেকট্রন গ্রহণ বর্জন কিংবা কারোর সাথে শেয়ার করতে চায় না। কিন্তু কেন? এর কারণ হচ্ছে যে প্রথম মৌল যেটি রয়েছে উপরে অর্থাৎ হিলিয়াম, সেই মৌলটি তার সর্ববহিস্থ খোলকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে দুইটি, তার ইলেকট্রন রয়েছে মোট দুইটি, এবং তার নিচের বাকি যে মৌলসমূহ রয়েছে 6টি। সেই মৌলগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন রয়েছে তার সংখ্যা হচ্ছে 8টি। এই কারণের জন্যই মূলত এই 18 নম্বর গ্রুপের মৌলসমূহ সবই নিষ্ক্রিয়, অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে সে যুক্ত হয়ে অনুগঠন করতে চায় না কিংবা কোনো রাসায়নিক বন্ধনে সে যুক্ত হতে চায় না। এবার আসি আমরা অষ্টকের নিয়মে। তাহলে অষ্টকের নিয়মটা হচ্ছে একমাত্র হিলিয়াম ব্যতীত অন্য যে মৌলসমূহ, বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাসের, সেখানে যে 8টা ইলেকট্রন বিদ্যমান সর্বশেষ শক্তি স্তরে, প্রত্যেকটা মৌলই সাধারণত এই যে নিয়মটা, এই নিয়মটা অনুসরণ করতে চায়, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে সেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 8টা ইলেকট্রন রাখতে চায়। কিন্তু এই 8টা ইলেকট্রন যদি সে রাখতে চায় তাহলে ওই 18 নম্বর গ্রুপ ব্যতীত বাকি যে গ্রুপের মৌলসমূহ হয়েছে সেক্ষেত্রে তাদের 3টা তোমার শর্ত পূরণ করতে হয়, 3টার যে কোনো একটা। অর্থাৎ যার প্রথমটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, দ্বিতীয় শর্ত হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তৃতীয় শর্ত হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। বিষয়টা লক্ষ্য করো যে সর্বশেষ শক্তি স্তর, আমরা মনে করি এই শক্তি স্তর এটাই সর্বশেষ শক্তি স্তর। এখানে 8টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা যদি সর্বশেষ শক্তি স্তর হয় তাহলে এই 8টা ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তরটা যদি পূর্ণ থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা হবে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো। কিন্তু 17 নম্বর গ্রুপ পর্যন্ত, প্রথম থেকে 17 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলসমূহ থাকে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা ঠিক এরকম থাকে না। কিন্তু যখন ওই মৌলটা কোনো অনুগঠন করবে তখন তাদের এই ইলেকট্রন বিন্যাসে সে যেতে চায়, আর যেতে গিয়ে তাকে হয় এই 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার এর যে কোনো একটা শর্ত তাকে পূরণ করতে হবে। আমরা ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম যে শর্ত রয়েছে সেই শর্তের জন্য আমরা একটা যদি উদাহরণ দেই, যেমন ধরি আমরা সোডিয়াম।
সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা কত? 11। আমরা এর ইলেকট্রন বিন্যাসটাকে যদি ঠিক এভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার তোমরা খেয়াল করো, প্রথমে 2টা, তারপরে শক্তি স্তরে রয়েছে 8টা, মোট কয়টা হলো? 10টা। কিন্তু সোডিয়ামের আছে কয়টা ইলেকট্রন? 11টা। বাকিটা কোথায় যাবে? এখানে তো আর যেতে পারবে না, কারণ নিয়ম অনুযায়ী এর সর্বশেষ শক্তি স্তর পূর্ণ হয়ে গেছে। তাহলে তৃতীয় যে শক্তি স্তর রয়েছে, সেই তৃতীয় শক্তি স্তরে আমরা বাকি যে একটা ইলেকট্রন আছে সেটাকে রেখে দেব। এইটা হচ্ছে প্রকৃতপক্ষে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে, সে যখন অনুগঠন করবে তখন কিন্তু সে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে সে থাকতে পারবে না, তখন তাকে যেতে হবে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসে। তাহলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই যে শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তরে দেখা যাচ্ছে না। সেটা দেখা যাচ্ছে কোথায়? সেটা দেখা যাচ্ছে এই দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যদি তাকে যেতে হয় মৌল গঠনের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের এই ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গেলে তাকে কি করতে হবে? এই যে একটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটাকে তার ত্যাগ করে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 নাম্বার যে শর্ত, সেই শর্তটার উদাহরণের মাধ্যমে এর ব্যাখ্যা। এবার আসি দ্বিতীয় যে শর্ত, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে। আমরা যদি এটা সোডিয়ামের পরিবর্তে কল্পনা করি যে আমরা একটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করব, তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 17টি। ক্লোরিনের যদি ইলেকট্রন সংখ্যা হয় 17টি, আমরা ইলেকট্রন বিন্যাসটা ঠিক করি। ইলেকট্রন বিন্যাসটা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ঠিক এইটার মতোই 8টি। 1 2 3 4 5 6 7 8। এবার আসি তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে আমরা এখানে 2টা, তারপরে 4টা, এই 6টা, আমরা এ পর্যন্ত একটু গুনে দেখি যে এখানে হলো 2 আর এই 8 আর 2 10, 10 আর 6 16। তার মানে এখানে ক্লোরিনের আছে কয়টা? 17টা। তাহলে বাকি থাকলো কয়টা? একটা। তাহলে একটা যদি ক্লোরিন এখানে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? যে এখানে এই অষ্টপূর্ণ, অর্থাৎ ঠিক এই ডায়াগ্রামটার মতন হতে পারতেছে না। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা পূরণ হয় তাহলেই সে একমাত্র নিষ্ক্রিয় মৌলের আচরণ করবে। আর ওই 18 নম্বর গ্রুপের প্রথম যে মৌলটা হিলিয়াম বাদে, এটা আমরা প্রথমেই বলে নিয়েছি। তাহলে এখন এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে মৌল গঠনের অনুগঠনের ক্ষেত্রে তাকে অবশ্যই বাইরে থেকে একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করতে পারে, তাহলেই সে এখানে এই যে অষ্টক পূর্ণ করে ফেললো। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় যে শর্ত, ইলেকট্রন গ্রহণ করে। এবার আমরা আসি অন্য একটা আলোচনায়। সেটা হচ্ছে কি, এই যে 3 নাম্বার শর্ত, ইলেকট্রন শেয়ার করে। আমরা কল্পনা করি একটি কার্বন। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা 6 হলে আমরা এবার তার ইলেকট্রন বিন্যাস করি। প্রথম যে শক্তি স্তর সেখানে 2টা, দ্বিতীয় শক্তি স্তর বাকি আছে 2টা, যদি 6টা থেকে 2টা বাকি যা থাকে কয়টা? 4টা। সে 4টা কোথায় থাকলো? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তোমরা দেখো যে এখানে মোট 6টা হয়ে গেল। এখন এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা একটা সমস্যায় পড়ে যাই। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যদি অষ্টক পূর্ণ করতে চাই তাহলে এই 4টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হয়। আবার যদি সে অষ্টক পূর্ণ না করে 2 এর নিয়মে চলে যায়, অর্থাৎ সেক্ষেত্রে তাকে 4টা ইলেকট্রনই ত্যাগ করতে হয়। তাহলে আমরা কিন্তু এর পূর্বে জেনেছি যে একটা ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন, বর্জন করতেও সম পরিমাণে শক্তির প্রয়োজন। অর্থাৎ এখানে 4টা যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে যতটুকু শক্তির প্রয়োজন হবে, আবার 4টা ইলেকট্রন ত্যাগ করে তাকে 2 এর নিয়মে যেতে সম পরিমাণ শক্তির দরকার হয়। এখন সে কি গ্রহণ করবে নাকি বর্জন করবে? এখানে একটা সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য এই তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে কি, ইলেকট্রন শেয়ার। শেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাগাভাগি করা। আমরা এখন এমন কোনো মৌলসমূহ যদি পেয়ে যাই যে মৌলের ইলেকট্রন এ যদি তার সাথে শেয়ার করে, তাহলে এর যতটুকু উপকার হয় এবং ওই মৌলটারও ততটুকুই উপকার হয়। যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1।
এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ঠিক ডায়াগ্রামে এরকম, অর্থাৎ একটা ইলেকট্রন এখানে আছে। এখন আমরা জানি 2 এর নিয়মে ইলেকট্রন থাকতে হবে কি জোড়ায়, অর্থাৎ 2টা। তাহলে হাইড্রোজেনের কিন্তু জোড়া গঠন করতে তারও একটা ইলেকট্রন দরকার। এদিকে যদি আমরা এই যে 4টা ইলেকট্রনকে জোড়াপূর্ণ করতে এরকম 4টা হাইড্রোজেনকে যদি আমরা নেই, তাহলে দেখো বিষয়টা কিরকম হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই একটা হাইড্রোজেনকে নিলাম যার একটা আছে ইলেকট্রন, আর এর একটা, এখানে এই যে এক জোড়া হয়ে গেল। অনুরূপ এখানে একটা হাইড্রোজেন নিয়ে নিলাম, তার একটা এর সাথে দিয়ে দিল, এর সাথে নিয়ে জোড়া গঠন করলো। এখানে আরো একটা হাইড্রোজেন দিলাম, এর একটা এবং হাইড্রোজেনের একটা, এটা নিয়ে জোড়া গঠন করলো। এবং এখানে আরো একটা হাইড্রোজেন নিলাম, তারও ওই একটা এর সাথে ভাগাভাগি করে নিয়ে জোড়া গঠন করলো। তার মানে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে ইলেকট্রন ত্যাগ হয় নাই কিংবা ইলেকট্রন গ্রহণ হয় নাই। এখানে এর ইলেকট্রনটা এর সাথে ভাগাভাগি করে নিয়েছে, আর এর ইলেকট্রনটা এর সাথে ভাগাভাগি করে নিয়েছে। এইভাবে অনুরূপ 4টা হাইড্রোজেন এই কার্বনের সাথে 4টা ইলেকট্রন দ্বারা ভাগাভাগি করে নিয়েছে। এটাকে বলা হয় কি ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন ভাগাভাগি। তাহলে খেয়াল করো, এটা হলো আমাদের এই যে 3 নাম্বার শর্ত, সেই 3 নাম্বার শর্তের উদাহরণ। তাহলে আমরা 1 নাম্বার শর্তের উদাহরণে ত্যাগ যেটা, এটা সোডিয়ামের মাধ্যমে দেখলাম। 2 নাম্বার শর্তের যে ইলেকট্রন গ্রহণের শর্তটি, সেটা আমরা ক্লোরিনের মাধ্যমে দেখলাম। এবং 3 নাম্বার যেটা রয়েছে অর্থাৎ ইলেকট্রন শেয়ার, সেখানে আমরা দেখতে পেলাম যে কার্বনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে তারা অণু গঠন করেছে। এখন এই যে 2টা মৌল, এই 2টা মৌল কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে ঠিক অণু গঠন করতে পারে। যেমন এখানে এ যে ইলেকট্রনটাকে ত্যাগ করবে, সেই ইলেকট্রনটাকে সে গ্রহণ করবে। এখানে কিন্তু কোনো ভাগাভাগি হলো না। এখানে হলো কি, এখানে হলো এ যেটা ত্যাগ করেছে এর দরকার ছিল না এই জন্য, আর এ যেটা গ্রহণ করেছে এর প্রয়োজন ছিল তাই সে নিয়ে নিয়েছে। এ ত্যাগ করেছে, এ সেটা গ্রহণ করেছে। তাহলে এই যে আমাদের আলোচনা, সেই আলোচনায় আমরা দেখতে পেলাম কি এখানে এই অষ্টক পূরণ করেছে একটা শর্ত মেনে, এই অষ্টক পূরণ করেছে একটা শর্ত মেনে, এও অষ্টক পূরণ করেছে একটা শর্ত মেনে। এখন আমরা এই আলোচনা থেকেই কিন্তু অষ্টকের নিয়মের একটা সংজ্ঞা দিতে পারি। তাহলে অষ্টকের নিয়মের সংজ্ঞাটা কি হচ্ছে, যখন মৌলসমূহ অনুগঠন করবে তখন সাধারণত সে হিলিয়াম বাদে বাকি যে মৌলসমূহ রয়েছে অর্থাৎ 18 নম্বর গ্রুপে, সে 18 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই সর্ববহিস্থ খোলকে 8টা করে ইলেকট্রন রয়েছে। এবং এই যে 8টা ইলেকট্রন রয়েছে সর্বশেষ বহিস্তরে, এই কারণের জন্য মৌলসমূহ থাকে সাধারণত নিষ্ক্রিয়। পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপ বাদে বাকি যে গ্রুপের মৌলসমূহ রয়েছে সেই মৌলসমূহ সাধারণত এই নিষ্ক্রিয় গ্যাসের যে আচরণ সেটা অর্জন করতে চায়, এবং অর্জন করতে গিয়ে যদি সর্ববহিস্থ খোলকে 8টা ইলেকট্রন সে ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে অথবা শেয়ারের মাধ্যমে তৈরি করে নেয়, তাহলে এই নিয়মকেই আমরা বলবো কি অষ্টকের নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব 2 এর নিয়ম নিয়ে। 2 এর নিয়মটা হচ্ছে মূলত অষ্টকের নিয়মের যে আমরা আলোচনা দেখলাম সেই আলোচনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেজন্য নতুন একটা নিয়ম বিজ্ঞানীরা আবার তৈরি করেছেন, সেটা হচ্ছে 2 এর নিয়ম। কারণ হচ্ছে অষ্টমের নিয়ম অনুযায়ী সবগুলো মৌলের এইভাবে বিন্যস্ত করা যায় না, কিন্তু 2 এর নিয়ম এটা তুলনামূলকভাবে অধিকতর উপযোগী একটা নিয়ম। এর মাধ্যমে আরও খুব সূক্ষ্মভাবে এই ইলেকট্রন বিন্যাসের নীতিটাকে ব্যাখ্যা করা যায়। বিশেষ করে যখন মৌলসমূহ অনুগঠন করে তখন ইলেকট্রনগুলো যেভাবে বিন্যস্ত হয়ে এই যে অনুগঠন করে, সেক্ষেত্রে যে আমরা নিয়মগুলো অনুসরণ করি তার মাধ্যমে 2 এর নিয়মের সাহায্যে আমরা অধিকতর বা আমরা বেশিরভাগ সংখ্যক মৌলের ব্যাখ্যা করতে পারি। তাহলে এবার আমরা এই 2 এর নিয়মটি নিয়ে আলোচনা করব। আমরা একইভাবে অর্থাৎ অষ্টকের নিয়মটাকে নিয়ে যেভাবে আলোচনা করেছিলাম ঠিক একইভাবে 2 এর নিয়ম নিয়েও আলোচনা করব। আমরা সংজ্ঞা নিশ্চয়ই জানবো, তবে তার আগে এখানে একটু আমরা ব্যাখ্যা দিয়ে নিই আগে থেকে। যেমন 2 এর নিয়ম হচ্ছে ইলেকট্রন সমূহ সাধারণত অনুগঠনের ক্ষেত্রে এক জোড়া কিংবা একাধিক জোড়ায় তারা যুক্ত থাকে। এখন এক জোড়া অথবা একাধিক জোড়ায় যুক্ত থাকে, তার মানে কি তারা জোড়া জোড়া গঠন করে থাকে। আমরা এই 2 এর নিয়মটাকে যদি একটু আলোচনা করার পূর্বে 2টা নীতি সম্পর্কে আমরা জেনে নেই বা আমাদের ধারণা থাকে,
নিশ্চয়ই তাহলে আমাদের এই দুই নিয়মটা বুঝতে আরো অনেক সুবিধা হবে। তার মধ্যে একটা হচ্ছে আউটবাউন্ড নীতি। এই আউটবাউন্ড নীতিটা কি? যেমন ধরো নিয়ন, এর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি ঠিক এভাবে 1s2 2s2 2p6, খেয়াল করো এখানে এই 1s2 মানে প্রথম শক্তি স্তর এবং সেখানে মোট ইলেকট্রন রয়েছে কয়টা? এই দুইটা। 2s এবং 2p তার মানে কি এখানে এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর। এখানে মোট ইলেকট্রন রয়েছে কয়টা? এই 2 এবং 6 তার মানে মোট 8টা। এবং সেটা বিন্যস্ত রয়েছে কিভাবে? এখানে এই যে প্রধান শক্তি স্তরের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে উপশক্তি স্তর রয়েছে একটা এবং এখানে দেখতে পাচ্ছি উপশক্তি স্তর রয়েছে দুইটা। এখানে 2টা ইলেকট্রন এবং এখানে রয়েছে 6টা ইলেকট্রন। এই আউটবাউন্ড নীতির সাহায্যে আমরা ইলেকট্রনগুলোকে এইভাবে ঠিক কক্ষ এবং উপকক্ষ এগুলো এইভাবে আমরা বিন্যস্ত দেখাতে পারি। আর একটা নীতি রয়েছে, এই হুন্ডের নীতিটা কি? আমরা যদি এই হুন্ডের নীতি অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাবো একইভাবে এই মৌলটারই যদি আমরা হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসে করি তাহলে আমরা দেখতে পাবো ওই 1s2 এটা আছে এভাবে, দ্বিতীয় এখানে যেটা আছে 2s2 এটাও ঠিক আছে, আর এই 2p6 এইটাকে আবার আরো কতগুলো সমান শক্তি স্তর সমান উপশক্তি স্তরে বিভক্ত করা হয়েছে। যদি সমান উপশক্তি স্তরে বিভক্ত করা, এখানে যেহেতু 6টা ইলেকট্রন রয়েছে তাইলে সেখানে বিভাজনটা হবে যদি জোড়া জোড়া করি, জোড়া মানে 2 2 দিয়ে 6কে যদি ভাগ দিই তাহলে ভাগে কত? 3টা। তাহলে 3 2 6 আরো 3টা সমান উপশক্তি স্তর রয়েছে। সেগুলো কি কি? সেটা হচ্ছে যে 2px 2py এবং 2pz। খেয়াল করো এখানে এই p এই শক্তি স্তরটাকে আরো 3টা সমান শক্তি স্তরে বিভক্ত করা হলো। তাহলে এই 6টা ইলেকট্রনকে যদি এখন আমরা বিন্যস্ত করি তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাহলে এবার খেয়াল করো সবই কিন্তু জোড়া জোড়া আকার আছে। এই 1s2, এই 2s2, এই 2px2, এই 2py2, এই 2pz2। তার মানে এখানে আমরা কয়টা জোড়া পেলাম? 1 2 3 4 5, 5 জোড়া ইলেকট্রন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এই যে নিয়ন এর ইলেকট্রন আউটবাউন্ড নীতি অনুযায়ী কিন্তু আমরা ঠিক এভাবে বিন্যস্ত করতে পারিনি, তার মানে সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। হুন্ডের নীতি অনুযায়ী যখন আমরা এটাকে বিন্যস্ত করলাম তাহলে কিন্তু আমরা একেবারে স্পষ্টভাবে চলে গেলাম যে এখানে মোট 5 জোড়া ইলেকট্রন রয়েছে। তাহলে এই যে সর্ববহিস্থ খোলক এবং সেখানে এই যে ইলেকট্রনটা ঠিক এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 4 জোড়া মানে কয়টা? 8টা ইলেকট্রন রয়েছে। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনে সে কিভাবে রয়েছে? জোড়া জোড়া আকারে রয়েছে। যখন মৌলসমূহ অনুগঠন করে তখন সাধারণত এই অষ্টকের নিয়মে আমরা যেভাবে দেখেছিলাম সেখানে কিন্তু আমরা 8টা ইলেকট্রন যখন দেখেছি অর্থাৎ অষ্টকের নিয়ম সেখানে কিন্তু 4 জোড়া আমরা দেখেছিলাম। আর 2 এর নিয়মে গিয়ে সেই অষ্টকের নিয়মের যে সীমাবদ্ধতাটুকু যতটুকু রয়েছিল সেই সীমাবদ্ধতাটারই আরো সুস্পষ্ট অধিকতর গ্রহণযোগ্য মানে লাভ করতে পারে, অথবা আরো সুস্পষ্টভাবে যাতে সহজে বুঝতে পারা যায় বিষয়টাকে তারই ব্যাখ্যা প্রদান করে থাকে। তাহলে আমরা কিন্তু ঠিক এই যে 2 এর নিয়ম এর অবতারণার প্রয়োজন হয়েছে অষ্টকের নিয়মের সীমাবদ্ধতা থেকে, সেটাও কিন্তু এর মাধ্যমে বুঝতে পারলাম। সেইভাবে আমরা এটাও দেখেছিলাম যে মৌলসমূহ যখন তারা অনুগঠন করে তখন তাদের সেই ইলেকট্রন বিন্যাসের যে ধারাবাহিকতা বা ভিত্তি সেখান থেকে আমরা এই যে 2টা নীতি সেই 2টা নীতির উপরে বিশ্লেষণ করলে আমরা সহজেই কিন্তু এটাকে পেয়ে যাই। অর্থাৎ যেমন ধরো ওই কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়ে সে মিথেন গঠন করে তখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সর্ববহিস্থ খোলকে 4 জোড়া যেরকম ইলেকট্রন ছিল, আবার প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু সর্ববহিস্থ খোলকে 1 জোড়া করে ইলেকট্রন ছিল। তার মানে কি সেই ইলেকট্রন শেয়ার করে যার যতটুকু প্রয়োজন ছিল বা ঘাটতি ছিল সেটাকে সে
নিয়ে নিয়েছে। আবার যখন সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা মূল একত্রিত হয়ে যখন সোডিয়াম ক্লোরিন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা গঠন করেছে, তখন যার যেটা প্রয়োজন ছিল না সে ত্যাগ করে দিয়েছে, এবং যার ইলেকট্রনটা দরকার ছিল সে সেটা গ্রহণ করে নিয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে সে অনুগঠন করেছে বা যৌগ গঠন করেছে। তার মানে মৌলসমূহের অনুগঠন কিংবা যৌগ গঠনের ক্ষেত্রে এই অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই এই অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম আমার মনে হয় তোমরা যথেষ্টই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই আলোচনা এতটুকুই। অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম এটা বুঝতে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমি আশা করব তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্ন দেখে পরবর্তীতে যদি কোনো এই বিষয়ের কোনো জটিলতা থাকে সেই নিয়ে তোমাদের সাথে নতুন করে কোনো ক্লাস দেওয়ার প্রয়োজন হয়, অথবা সংক্ষিপ্তভাবে যদি তোমাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি কমেন্ট বক্সে জানাবো। আর নতুন করে ক্লাস নেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে আমি সেই বিষয়টার আলোকে নতুন করে আরও ক্লাস নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তীতে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।